প্রিয় দর্শক, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক এবং তার বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের কিছু থলের বেড়াল বের করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং তারেক সিদ্দিকের বেশ কিছু অপকর্ম নিয়ে আমি সাজিয়েছি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। জনাব আজিজি কি শেষ? আর কারো উপরে কি এরকম কিছু আসতে পারে? আমেরিকা কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলা থামিয়ে দিচ্ছে? আরেকটা হচ্ছে দুর্নীতি নিয়ে কি আর কারো উপরে স্যাংশন আসতে পারে? এই দুটো প্রশ্ন। ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা 6 জন মডেল এবং নায়িকাকে নজরদারিতে রেখেছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে, এবং কিছুদিনের মধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতে পারে। মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন 61,000 বাংলাদেশি। দর্শক, 100-200 না, 61,000। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই ভিডিওগুলোর মূল অংশগুলোই আজকের ভিডিওর শুরুতে দেখানো হয়েছে। সেই ভিডিওর মূল অংশগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আজকে দেখবেন এবং সকলের কথাগুলো শুনে যাবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। তো সবাইকে বলবো চলুন আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট সকল প্রকার খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক এবং তার বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের কিছু থলের বেড়াল বের করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। জুলকারনাইন সায়ের সামির চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি এবং পাশাপাশি এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং তারেক সিদ্দিকের বেশ কিছু অপকর্ম নিয়ে আমি সাজিয়েছি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে তারেক সিদ্দিক এই ব্যক্তি, তিনি সম্পর্কে শেখ রেহানার তিনি দেবর হয়ে থাকেন এবং এই দেবর সূত্রটি কাজে লাগিয়ে, এই পরিচয়টি কাজে লাগিয়ে তিনি কিন্তু অনেক অর্থবিত্ত বৈভবের মালিক হয়ে গিয়েছেন এবং নিরাপত্তা উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদ তিনি দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে আছেন। তো এই যে ব্যক্তি তারেক সিদ্দিক, তিনি 2014 সালের অক্টোবরেই কিন্তু তার ছোট মেয়ে বুশরা সিদ্দিককে সাথে নিয়ে তিনি মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, যা জুলকারনাইন সায়ের সামির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। এবং আমরা জানতে পেরেছি যে বুশরা তখন স্নাতক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং তার যে একটা প্রচ্ছায়া নামে যে একটা কোম্পানি ছিল সেটারও তিনি একজন পরিচালক ছিলেন। তো মাল্টার নাগরিকত্বের যে সুবিধা সেটি হচ্ছে যে দেশটির নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো জায়গায় বসবাস ও কাজের সুযোগ পেয়ে থাকে। পাশাপাশি 186টি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় তারা ভ্রমণেরও সুযোগ পান। তো 2015 সালে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদনের শর্তে প্রয়োজনীয় বিনিয়োগের মধ্যে ছিল মূল আবেদনকারীকে 6.5 লাখ ইউরো পরিশোধের পাশাপাশি বন্ড ও স্থায়ী সম্পদে অতিরিক্ত বিনিয়োগ করতে হবে। এছাড়া স্ত্রী ও নির্ভরশীলদের জন্য বাড়তি ব্যয় করতে হবে। সেই সময় নিজের আবেদনকে জোরদার করতে তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক মালয়েশিয়ার সিআইএমবি ব্যাংকের একটি স্টেটমেন্ট জমা দেন। জমা দেয়া সিআইএমবি ব্যাংকের যে স্টেটমেন্ট সেটির কপি কিন্তু আমাদের হাতে এসেছে, যে জিনিসটা আপনারা প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই সিআইএমবি ব্যাংকের যে হিসাবটি, এটি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এই হিসাবে দেখা যাচ্ছে যে 2014 সালের 12 ডিসেম্বরে এই ব্যাংক অ্যাকাউন্টে মাত্র $500 মার্কিন জমা ছিল, কিন্তু 2 সপ্তাহের ব্যবধানেই কিন্তু ব্যাখ্যাতীতভাবে তা ফুলে ফেপে $7,60,482 মার্কিন পরিণত হয়। আর ফেব্রুয়ারি নাগাদ মাল্টার নাগরিকত্বের জন্য আবেদনের আগ মুহূর্তে তা গিয়ে দাঁড়ায় $2.76 মিলিয়ন বা $27,60,000 মার্কিন। মাল্টার নাগরিকত্বের আবেদনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের জন্য যা যথেষ্ট ছিল, কিন্তু তাদের এই আবেদনটি কিন্তু খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে তারেক সিদ্দিক ও তার পরিবার অন্য দেশের নাগরিকত্ব পেতে চেষ্টা চালান। 2015 সালের ডিসেম্বরে তারা সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট স্কিম পাওয়ার চেষ্টা চালান। এই স্কিমের আওতায় সর্বনিম্ন 20 লাখ ইউরো বিনিয়োগের বিনিময়ে এই দ্বীপ দেশটির নাগরিকত্ব পাওয়া যায়। এই চেষ্টাও প্রত্যাখ্যানের মাধ্যমে ব্যর্থ হয়। এবার আসা যাক প্রিয় দর্শক দরবেশ খ্যাত সালমান এফ রহমান প্রসঙ্গে। 2011 সালে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, তখন সালমান রহমান এবং তারেক সিদ্দিক তারা সপরিবারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। দ্বৈত নাগরিকত্ব পাওয়ার অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম হলো দেশটিতে বিনিয়োগ করা, এবং তারা দুজনেই কিন্তু বিনিয়োগের মাধ্যমেই নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালান। দ্বৈত নাগরিকত্বের আবেদন নিয়ে কাজ করা বৈশ্বিক পরামর্শ সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেন তারা। সালমান রহমান সংস্থাটির জুরিক কার্যালয় এবং তারেক সিদ্দিক সংস্থাটির দুবাই শাখার মাধ্যমে এই প্রচেষ্টা চালান। এখন প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত দেশ থাকতে পৃথিবীর 261 বর্গ কিলোমিটারের ছোট একটি দ্বীপ রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা কেন তারা করলেন? তো এর কারণ হচ্ছে যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পাসপোর্ট হচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি, এবং হেনলি পাসপোর্ট সূচকে দেশটির অবস্থান 26তম। তাই এই পাসপোর্টে ভিসা ছাড়াই বিশ্বের অনেকগুলো দেশে ভ্রমণ করা যায়। তাই নিজের এবং পরিবারের সদস্যদেরকে এই দেশটির নাগরিক বানাবার চেষ্টা করেছিলেন তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমান। এবং এই পাসপোর্টটি পেতে সেই দেশটিতে আবেদনকারীকে $1,70,000 মার্কিন বিনিয়োগ করতে হয়। সালমান রহমান এবং তারেক সিদ্দিকীও সেই টাকা বিনিয়োগের আবেদন করেছিলেন, যদিও শেষ পর্যন্ত ওয়ার্ল্ড চেক রিপোর্টের নেতিবাচক প্রতিবেদনের ফলে
তাদের দুজনের আবেদনই প্রত্যাখ্যাত হয়। তো এই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তারেক সিদ্দিকীর যেটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রিয় দর্শক, সেটা হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের অবস্থান, সেটার কারণে তিনি কিন্তু তার এটা ডিনায়াল হয়েছে এবং ওই অবস্থানের কারণে কিন্তু তারেক সিদ্দিকী রাজনৈতিকভাবে উন্মুক্ত ব্যক্তি বা পলিটিক্যালি এক্সপোজড পারসন হিসেবে কিন্তু বিবেচিত হন। আর সালমান এফ রহমানের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার বিরুদ্ধে আপনারা জানেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সেনাবাহিনীর সমর্থিত সরকার ছিল, তারা যখন ক্ষমতা নেয় তখন তারা এই সালমান রহমানের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা করেছিল, অনেক ধরনের দুর্নীতির মামলা তার বিরুদ্ধে ছিল, কিন্তু ক্ষমতায় আসার পরেই তো সেই মামলাগুলোকে এই সরকার উইথড্র করে নেয়। কিন্তু তারপরেও সেই দুর্নীতির মামলার অভিযোগের নিষ্পত্তি বা প্রত্যাহারের আগ পর্যন্ত তার আবেদন নিয়ে কাজ না করার সুপারিশ করা হয় এবং সেজন্য কিন্তু তাকেও নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বের শ্রম বাজারে আমাদের অবস্থান দিনকে দিন যে কি পরিমাণ খারাপ হচ্ছে তার আরেকটা নমুনা হচ্ছে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন 61,000 বাংলাদেশি। দর্শক, 100-200 না, 61,000। এরকম সময় 61,000 বাংলাদেশি যে কারণেই হোক, যেভাবেই হোক, যত যুক্তি থাকুক না কেন, আপনি চিন্তা করেন এই 61,000 বাংলাদেশি তো এমন না যে তারা সেখানে বেড়াতে গিয়েছিল, তারা কাজ করতে গিয়েছিল। তারা যদি সেখানে কাজ করতে পারতো আর এই 61,000 মানুষ দেশে যদি টাকা পাঠাতো, এই অভাবের সময় তাদের পরিবার পরিজনগুলো বাঁচত আর দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স আসতো। আজকে কি হচ্ছে দেখলেন, কদিন আগে বিমানবন্দরে হাজার হাজার মানুষ ভিড়, শেষ সময় তারা যেতে পারলো না। তার সংখ্যা 17,000 নাকি 30,000, এটা কোনো ঠিক নেই। এটা নিয়ে খুব জোর গলায় বলা হলো যে তদন্ত চলছে, দায়ীদের ছাড়া হবে না, অমুক তমুক, কথাবার্তা শেষ, এখন শেষ, ওই চ্যাপ্টারটা শেষ। এখন 61,000 ফিরে আসলো এবং আমি যা রিপোর্টে দেখলাম যে সব মিলিয়ে 1 লাখ হবে এবং আশেপাশের দেশ যতগুলো আসছে তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যায়। প্রশ্ন হলো, এরা অবৈধ হলো কিভাবে? তারা কি অবৈধভাবে গিয়েছিল? অবৈধভাবে গেল কিভাবে? আর সেখানে বৈধ হওয়ার পর তারা যদি অবৈধ হয়ে যায় সেটাও বা কেমন হলো? তারা আমাদের দূতাবাস, আমাদের সরকার কেন এই অবৈধদেরকে বৈধ করে আজকে যদি তারা ব্যাপক ভিত্তিক মালয়েশিয়া সরকারের সাথে তৎপরতা চালাতো, তাহলে গত 1 বছর 2 বছরে বহু মানুষকে তারা বৈধ করতে পারতো। সেই কূটনৈতিক তৎপরতা কি আমরা দেখলাম না। আমাদের এখানে যারা মালয়েশিয়া ডেস্ক নিয়ে বা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাজ করেন, তাদের একটাই লক্ষ্য, পাঠাও, টাকা নাও, 4 লাখ 5 লাখ টাকা করে টাকা নাও, কোনো রকম পাঠাই দাও, যে কোনোভাবেই হোক না। তারা মরুক বাচুক দেখার কোনো হয় না। সেই প্রক্রিয়ায় আজকে শেষ। প্রায় 15-20,000 30,000 যেতে পারলো না, উল্টা এখন 61,000 আসলো এবং আসার আপনি চিন্তা করেন 1 যোগ 61,000 চলে আসা, এটা কি সহজ কথা? এখন 1,000 মানুষ চলে আসাটাও তো দেশের জন্য খুব অশনি সংকেত। আমি বলবো যে এটা একটা বিপর্যয়। সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের উপরে যখন আমেরিকার স্যাংশন আসলো দুর্নীতির দায়ে, তখন একটা আলোচনা আমাদের জনপরিসরে খুব হয়েছে, সেটা হচ্ছে জনাব আজিজ কি শেষ, আর কারো উপরে কি এরকম কিছু আসতে পারে? এই আলাপটা আসার যৌক্তিক কারণ আছে এবং সেটা আসলে কি কিছুটা আভাস আমরা সম্ভবত পাচ্ছি। জনাব ডোনাল্ড লু, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আসলে ওনারা সেক্রেটারি বলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাথে এবং এই সাক্ষাৎকারটা দেওয়া মানে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমেরিকার কিছু পলিসি নিয়ে, কিছু স্ট্যান্স নিয়ে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে, একটা অস্পষ্টতা আছে আমাদের কারোর মধ্যে, সেগুলো তিনি কিছু বলতে চেয়েছেন। এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা আসলে এখানে একটু জবাব খোঁজার চেষ্টা করব যে বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতিটাকে কি বা গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে কাজ করা কি আমেরিকা বন্ধ করে দিল? এই ধরনের আলাপ, এই দুটো প্রশ্নের জবাব আমরা জনাব লুয়ের সাক্ষাৎকার থেকে পাওয়ার চেষ্টা করব। উনি আরও কিছু কথা বলেছেন, আমি আগে ওই খুচরো কথাগুলো বলি, তারপর পরের অংশে শেষের দিকে আমি আসলে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের জবাব। আমেরিকা কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলা থামিয়ে দিচ্ছে? আরেকটা হচ্ছে দুর্নীতি নিয়ে কি আর কারো উপরে স্যাংশন আসতে পারে? এই দুটো প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। একদম মানে প্রথম প্রশ্ন দিকে অনেক কিছু বলা হয়েছে, বলার পরের অংশ প্রশ্নটা অনেক বড়। পরের অংশটা এরকম, মানে যে উনি বাংলাদেশে এসেছিলেন, এসে যে বলেছেন আমরা সব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই, তখন প্রশ্নের একটা অংশ এরকম, এটা কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের একটি ইঙ্গিত, যেখানে আপনারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র সুরক্ষা ও প্রসারের বদলে ভূরাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং কৌশলগত দ্বিপাক্ষিক বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে চান? তাহলে খেয়াল করি, ওনারা যখন এসে যা যা বলেছেন এটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে এইভাবে, তার মানে কি এটা যে আপনারা গণতন্ত্র মানবাধিকার এগুলো বাদ দিয়ে জিওপলিটিক্যাল, ইকোনমিক, তারপরে যে ক্লাইমেট চেঞ্জের কথা বলা হলো, এনভায়রনমেন্টাল এবং স্ট্র্যাটেজিক কিছুগুলো নিয়ে এই সম্পর্ক করবেন কিনা? এটা হয় বহু দেশের সাথে, যেখানে গণতন্ত্র নেই, মানবাধিকার 12টা বেজে গেছে, আমেরিকা তার সাথে সেখানে এক ধরনের এই সম্পর্কগুলো করছে, তার সাথে জবাব দিচ্ছেন তিনি। অনেকগুলো বলেছেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, উনি কি করেছেন না করেছেন, কি অংশীদারিত্ব হবে, কিন্তু এই জবাবের একসাথে বলছেন সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাবো এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখবো। তার মানে খেয়াল করে লিডিং প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা করা দরকারই ছিল, কারণ এটা এক ধরনের অস্পষ্টতা আছে এবং আওয়ামী লীগের লোকজন এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছে যে আমেরিকা নির্বাচনের আগে যে ধরনের অ্যাটিটিউড দেখিয়েছিল, যা যা করেছিল, সেটা থেকে তারা পুরোপুরি সরে এসেছে। আমি যেটা আবারও পড়ি, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজ ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাব এবং বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখবো। আমরা খেয়াল করেছি একটু আগে যখন পড়েছি, যখন ইন্দো প্যাসিফিক নিয়ে তিনি জবাব দিচ্ছিলেন, সেখানেও কমনলি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে বিল্ট ইন ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের কথা আছে, সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, দুর্নীতি নিয়ে, এখানে দুর্নীতি নিয়ে
বাংলাদেশের সাথে একসাথে কাজ করার কথা বলা হচ্ছে, সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যে স্যাংশন সেটা দুর্নীতির একটা মানে এই যে কাজ করবেন বলছে সেটার একটা পার্ট কিনা, এবং এইগুলো সমাধানের ব্যাপারে সরকার যা করছে তাতে আপনি সন্তুষ্ট কিনা, সরকার সদিচ্ছা আছে কিনা সেটার ব্যাপারে এই জায়গাটা আমি পুরো পড়তে চাই। জনাব ব্লু বলছেন, আমি যখন আলবেনিয়া এবং কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ছিলাম আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল, মানে আলবেনিয়া সরকারের কাছে, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে। সারা বিশ্বের সমাজে দুর্নীতির বিচার দেখতে আগ্রহী। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং 20 মে আমরা 7031 সি অধীনে সাবেক জেনারেল আজিজ যে স্যাংশন দিয়েছে সেটার কথা বললেন। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন, আমরা ব্যাপারটি স্বাগত জানাই। এটা মনে রাখি, তারা যে বিবৃতি দিয়েছেন তদন্ত করা হবে সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন বলছেন। তারপর প্রশ্ন করছেন, আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকের উপর দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো? জনাব ডোনাল্ড লু বলছেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট। আমি আশা করি, জায়গাটা খেয়াল করি, আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাব। যে প্রশ্নটা করছিলাম শুরুর দিকে, দুর্নীতির ব্যাপারে আরও পদক্ষেপ আসবে কিনা, এখানে স্পেসিফিকলি সেই প্রশ্নটা করা হয়েছে। আমরা একটু পেছনে ফিরে যাই। জনাব আজিজ আহমেদ, আমরা কথা বলেছি, আমাদের মনে থাকার কথা আমি নিজেও বলেছি। জনাব আজিজ আহমেদকে 7031 যে ধারায় সাজা দেওয়া হয়েছিল, আমি আমার ওই রিলেটেড ভিডিওতে একদিন ক্লিয়ারলি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে এইরকম যে ওখানে সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। মানে আজিজ আহমেদ আলাদাভাবে একজন চোর, চুরি করেছেন, দুর্নীতি করেছেন, কোনো দুর্নীতির ফিরিস্তিও আছে, কিন্তু এটা করেছেন তা না। হি ওয়াজ এ পার্ট অফ এ ক্লিপ্টোক্রেসি। ক্লিপ্টোক্রেসি আমার একটা শাসন ব্যবস্থা, যেখানে জাস্ট চোর রাখা, চোরদের সরকার হচ্ছে ক্লিপ্টোক্রেটিক সরকার। ক্লিপ্টোক্রেসি অংশ হিসেবে তিনি কাজ করেছেন। আমরা বুঝি, আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি, এই আলাপ করছি। আমি অন্তত বহুবার বাংলাদেশের একটা ক্লিপ্টোক্রেসি এই কথা বলার চেষ্টা করেছি, এবং তাকে স্যাংশন দেওয়া যে স্টেটমেন্ট, তার মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এরকম, ওখানে ফিরিস্তি দেওয়া ছিল উনি কীভাবে অপরাধী ভাইদের জন্য কী করেছেন, কীভাবে দুর্নীতি করেছেন। তারপর বলছেন তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। খুব জরুরি। এসব করে উনি এই ধরনের প্রভাব বা ইম্প্যাক্ট ফেলেছেন। আর আমি আগেও একটা কথা বলেছিলাম, যখন আজিজ আহমেদের বিষয় নিয়ে ভিডিও করছিলাম, সেটা দুর্নীতি নিয়ে যখন প্রথমবার বাংলাদেশে স্যাংশন দেওয়া হলো, তখন এটা একটা অ্যালার্মিং সাইন। আর হিউম্যান রাইটস যে বাংলাদেশে আগে যখন র্যাবের লোকজনকে স্যাংশন দেওয়া হয়েছিল, হিউম্যান রাইটস ভায়োলেট সবাই খুব সরাসরি দেখা যায় এরকম করে। আমরা হিসাব করে দেখাতে পারবো যে একজন সচিব কখনো কখনো কোনো না কোনোভাবে হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু করাপশনের মধ্যে এরকম প্রচুর মানুষ আছে। আমলারা, প্রশাসনের আমলাদের কথা বলছি, করের আমলাদের কথা বলছি, রাজনীতিবিদরা আছেন, প্রচুর ব্যবসায়ীরা আছেন, করাপশনের মধ্যে আমরা তাকে ফেলে দিতে পারবো। ফলে এবং আরেকটা প্রশ্ন, ক্লিপ্টোক্রেসি। এই ক্লিপ্টোক্রেসিতে এরকমই হচ্ছে, অনেকগুলো চোর বিভিন্ন জায়গা থেকে আসা চোররা একত্র হয় একটা ক্লিপ্টোক্রেসি কায়েম করার জন্য, চোরতন্ত্র কায়েম করার জন্য। ব্লুয়ের আলাপ দেখে একটা জিনিস আমরা বুঝতে পারি, ওনারা আসলে খেয়াল করছেন আজিজের বিরুদ্ধে কি করা হচ্ছে। এখন তাত্ত্বিকভাবে বলছি যে আজিজের বিরুদ্ধে যদি সঠিকভাবে এখনো আদৌ দুদক কোনো স্টেপ নিতে শুরু করেনি, যারা বেনজিরের ক্ষেত্রে আমরা দেখলাম, কিন্তু আজিজের ক্ষেত্রে এখনো কোনো স্টেপ নেওয়া শুরু হয়নি, দুদক টু শব্দ এখনো পর্যন্ত করেনি। আমি ধরে নিলাম করলো, ভালোভাবে হলো, মানে এটা যদি একটা ভালোভাবে হয় সবকিছু থেমে যাবে, আমি মনে করি না। আমি জনাব ব্লুয়ের বক্তব্য থেকে বোঝা যায় যে জনগণের সাথে কাজ করে যেতে আগ্রহী। আমি এই ভিডিওটা করেছিলাম যে আজিজ বেনজিরের উপরে যা হচ্ছে তার সাথে লু এফেক্ট আছে কিনা, কারণ উনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে দুর্নীতি ইজ আ প্রায়োরিটি। সো ওনার সাক্ষাৎকারে উনি এটা রিটারেট করলেন, আবার স্পষ্ট করে এটাকে স্ট্রংলি বললেন। আমরা ধরে নিতে পারি, আমরা এই আলাপ থেকে ধরে নিতে পারি বাংলাদেশে দুর্নীতির দায়ে এই ধরনের সাজা, এর সাথে যদিও আরও বেশ কিছু জিওপলিটিক্যাল এবং আদার ইন্টারেস্টের প্রশ্ন জড়িত থাকে, তারপর আমরা ধরে নিতে পারি যে এই ধরনের শাস্তি, হাই প্রোফাইল লোকজনের উপর শাস্তি আরও আসবে। আনার হত্যাকাণ্ডের পর ডামি সংসদের তথাকথিত এমপি এবং আওয়ামী লীগের নেতাদের আসল চরিত্র আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। ঘটনাটা যেহেতু ঘটেছে ভারতে, এই কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ভারতীয় পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থাও এই খুনের ঘটনা তদন্ত করছে। ফলে সরকার চাইলেও অনেক কিছু আড়াল করতে পারছে না। ইতিমধ্যে এই খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট যে কয়জনের নাম প্রকাশিত হয়েছে, ইনফ্যাক্ট যে কয়জন গ্রেফতার হয়েছেন, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, এরা প্রত্যেকে আবার স্বর্ণ, মাদক, অস্ত্র চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত। এটাই আসলে আওয়ামী লীগের নেতাদের চরিত্র, আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগের তথাকথিত সংসদ সদস্যদের আসল চরিত্র, আসল পরিচয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম আনারের সাথে চোরাচালানের কোনো সম্পৃক্ততা নাকি খুঁজে পাননি। গডফাদাররা তাদের পেয়াদাদের বাঁচানোর চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক। এই কারণে আমরা খুব একটা অবাক হইনি, কিন্তু অবাক হয়েছি যখন ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা 6 জন মডেল এবং নায়িকাকে নজরদারিতে রেখেছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে, এবং কিছুদিনের মধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতে পারে। এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হচ্ছে RTV অনলাইনে। আমরা একটু রিপোর্টটা দেখি। আনার হত্যা, 6 নায়িকা মডেল নজরদারিতে। এখানে বলছে এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে আছেন দেশের 6 জন নায়িকা ও মডেল। খুব শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তার সূত্রে জানা গেছে। কলকাতার পুলিশের বরাত দিয়ে ডিবি জানতে পেরেছে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে বাংলাদেশের 6 জন নায়িকা ও মডেলকে শাহিন নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে সময়ও কাটিয়েছিলেন। ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। নায়িকার বয়স 30-এর কোটায়। বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত। এমপি আনার হত্যাকাণ্ডে নতুন নতুন ঘটনা বেরিয়ে আসছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। এদিন আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। তার রিমান্ড চলমান। কলকাতার একাধিক ছবিতে অভিনয় করা চলনে বলনে স্মার্ট 30-এর কোটায় বয়স যে নায়িকার সাথে আনোয়ারুল আজিম আনার সময় কাটিয়েছিলেন, তার নাম এই রিপোর্টে উল্লেখ না করলেও আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে কার দিকে ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি আরও 5 জন মডেল এবং নায়িকাও এই তালিকায় রয়েছেন, যারা নজরদারিতে আছেন, যাদেরকে হয়তোবা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হতে পারে কিংবা ডেকে আনা হতে পারে ডিবি কার্যালয়ে। এই একটা ঘটনা থেকে আমরা সংসদে থাকা ডামি সংসদ সদস্যদের চরিত্র এবং আওয়ামী লীগের নেতাদের চরিত্র পরিষ্কারভাবে বুঝতে পারি। এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা কে করেন? সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম আনারের সাথে নাকি চোরাচালানের কোনো সম্পৃক্ততার কথা জানেন না, তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই, অথচ সারা বাংলাদেশ জানে। এমনকি ভারতের গোয়েন্দা সংস্থাও একই কথা বলেছে। ভারতের গণমাধ্যমগুলো আপনি খুলে দেখেন, সেখানে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যতগুলো রিপোর্ট হয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট হয়েছে, প্রত্যেকটা জায়গায় উল্লেখ করা হয়েছে আনোয়ারুল আজিম আনার একজন চোরাচালানি। এবং শুরুর দিকে বলা হচ্ছিল চোরাচালানের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা থেকেই তাকে খুন করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি চোরাচালানের পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্ব এখানে একটা কারণ। এই কারণে আওয়ামী লীগের অন্য নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনকি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা গিয়ে সুন্দর করে আপনাদের মূল্যবান মতামতগুলো লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম, সবগুলো ভিডিও কারা কারা দেখেছেন এবং ভিডিওর মানে যে কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সব চাইতে কোন ভিডিওটি আপনাদের কাছে মানে মূল বা আকর্ষণ বা ভালো লেগেছে, সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। পরবর্তীতে হয়তো আপনাদের নামগুলো প্রকাশ করা হবে ইনশাল্লাহ পরবর্তী নিউজের শেষের দিকে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আজকের এই নিউজের নিচে আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে আপনার নাম সহকারে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের 5 জনের নাম আমরা ঘোষণা করার চিন্তা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো যাবার আগে আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।